তো আগের দিন আমরা বল ও গতির কি কি দেখেছিলাম, ত্বরণ, মন্দন এগুলো কাকে বলে, তারপর অসমত্বরণ, অসমমন্দন এগুলো কাকে বলে। তারপরে দেখেছিলাম মেন তিনটে সূত্র, যে সূত্রগুলো লেখা আছে গতির প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ আর তৃতীয় সমীকরণ। প্রথমেরটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেকেন্ড হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। যদি মন্দন হয় তার জন্য মাইনাস, আর যদি ত্বরণ হয় সেই জন্য প্লাস। যার ইউ ভি যেগুলো যেগুলো এখানে লেখা আছে সেগুলো কি সেইগুলো এখানে লিখে দিয়েছি। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, এসটা হচ্ছে দূরত্ব, টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ। আর যদি মন্দন হয় তখন মন্দন, মানে যদি বেগটা বৃদ্ধি হয় তখন ত্বরণ, যদি বেগটা হ্রাস হয় তখন মন্দন, তখন মন্দন। এবারে এইগুলো আগের দিন পড়িয়েছিলাম তোদেরকে। তোরা যতটা ফাঁকিবাজ মারা তার থেকে বেশি ফাঁকি মেরেছিস, যাই হোক। আচ্ছা, তো বাঁচতে চাইলে পড়তে হবে, আমি সেটাই বলছি বারবার। তো এখানে আমি একটা গ্রাফ এঁকেছি, জানি না যারা পড়েছে তারা হয়তো মানে যারা পড়েছিস তারা চেষ্টা করতে পারিস, বা বাকিদের তো মাথায় কিছুই ঢুকবে না আমার মনে হয়। এখানে একটা গ্রাফ আছে, একদিকে আছে সময়, যেটা এক্স অ্যাক্সিসের দিকে আছে সময়, এটা এক্স অ্যাক্সিস যার দিকে আছে সময়, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যার দিকে আমি এঁকেছি বেগ, গতিবেগ বা ভেলোসিটি, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগ। তাহলে এইখানে দেখতে পাচ্ছি কি আমরা এক্স এর এটা 0, এখানে বেগও ছিল 0 আর সময় ছিল 0। যখন আমরা আস্তে আস্তে সময় বাড়াচ্ছি তখন কি দেখতে পাচ্ছি আমরা, বেগটা আস্তে আস্তে বাড়ছে, এই যে এইদিকে যাচ্ছে, বেগটা আস্তে আস্তে বাড়ছে, সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে। একটা নির্দিষ্ট সময় পর এখানে দেখছি কত, 4 সেকেন্ড, এই 4, এটা সেকেন্ডে আছে সবগুলো, সেকেন্ড সেকেন্ড, আচ্ছা এখানে লেখা আছে সেকেন্ডে। একটা নির্দিষ্ট সময় পর 4 সেকেন্ড পর দেখ বেগটা কনস্ট্যান্ট হয়ে গেছে, বেগটা আর বাড়ছে না। তার আগে পর্যন্ত বেগটা বাড়ছিল আস্তে আস্তে, 4 সেকেন্ড পর দেখ বেগটা কনস্ট্যান্ট, একই আছে, বেগটা বাড়েনি আর। আবার একটা জিনিস দেখছি কি আমরা, 10 সেকেন্ড পরে বেগটা কমতে আছে, কমে 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 16 সেকেন্ডের মাথায় বেগটা 0। এরকম তোদের পরীক্ষায় কোশ্চেন আসবে, তোদের এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিতে পারে। ত্বরণ কত, ওই বস্তুটির মন্দন কত, বা কত দূরত্ব গেছে, বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেন তোদের মানে এরকম আসবে একটা, তোদেরকে চেষ্টা করতে, মানে আমি তোদেরকে চেষ্টার জন্য দিয়েছিলাম। জানি না কজন তোরা চেষ্টা করবি আর কজন তোরা জিনিসটাই দেখেছিস। তাহলে ত্বরণ কেন বলছি প্রথম 0 থেকে 4 সেকেন্ড, কারণ আমরা ত্বরণ এটাই পড়েছিলাম যে যখনই বেগ বৃদ্ধি পাবে তখনই ত্বরণ হয়। তাহলে প্রথমে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমরা দেখছি বেগটা বাড়ছে, 0 ছিল, তারপরে আস্তে আস্তে বেড়ে 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 কোথায় গেছে, এইখানে গেছে। এইখানে যেটা গেছে এটা কত, 6, এই পাশে আছে 6, 6 মিটার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেড়েছে। তারপরে 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হচ্ছে কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে, বেগটা বাড়েনি, মনেটা কি সমবেগে যাচ্ছিল। তারপরে আবার সমমন্দনে নামছে, কারণ বেগটা কমেছে, নিচের দিকে নামছে, সমমন্দন। তাহলে কোশ্চেন গুলো হচ্ছে কি, ত্বরণ কত, মন্দন কত, ত্বরণ কত, মন্দন কত, আর অতিক্রান্ত দূরত্ব কত, কতটাও পথ গেছে, অতিক্রান্ত দূরত্ব কত। তোরা ট্রাই কর। তিনটা কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন পড়বে, হয় গ্রাফ থেকে পড়বে, না হলে এমনি লেখা কোশ্চেনও দেবো একটা আমি, আগে এটা ট্রাই কর। তাহলে তোরা নিজেরা বললি কি, তাহলে ও এটা হচ্ছে ত্বরণ, আর সূত্র লাগবে কোনটা, 1 নম্বর সূত্র। কারণ কি এখানে দেওয়া আছে কি, বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে প্রথম সূত্রটাই আমরা দেখতে পাচ্ছি বেগগুলো দেওয়া, বেগ আছে আর সময় আছে, তো ওখান থেকে আমরা কি ত্বরণ বের করতে পারবো। যেটা ওয়ে লাইনটাতে আমরা কি দেখলাম, ওয়ে লাইনটার মধ্যে শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে, এই পজিশন থেকে শুরু হচ্ছে 0, সেই জন্য কি প্রাথমিক বেগ 0। অতএব তোরা এখন লিখবি, হ্যাঁ, প্রাথমিক, বা বস্তুটি লিখতে পারিস, বস্তুটির প্রাথমিক বেগ ব্র্যাকেট লিখবি ইউ সমান কত, 0 মিটার পার সেকেন্ড, সবসময় একক সহ লিখবি। অতএব অন্তিম বেগ, যা যা জানিস তা তা লিখবি, অন্তিম বেগ ব্র্যাকেটে ভি
সমান, তোরা এগুলো বললে কি 6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা সময় কত? সময় ব্যাকেটে টি সমান 4 সেকেন্ড। তাহলে অতএব আমরা জানি কি, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। প্লাস দিয়েছি কেন? কারণ ত্বরণের জন্য। বাস বসা সূত্র, মানগুলো ভ্যালুগুলো বসিয়ে দে, বসিয়ে কার মান বের করবি? এর মান বের করতে পারবে। মান বের কর, মান বের করে বল অ্যান্সার কত হচ্ছে। বা ভি এর মান কত? অন্তিম বেগ কত? ভি কত? অন্তিম 4 বেগ কত? সেকেন্ড। 6, 6 রে 6। ও 6। ইউর মান হচ্ছে কত? 0 হুম। প্লাস এর মান কত আমি জানি না, টির মান কত? 4। ও তাহলে বা 6 ইকুয়াল টু 0 সঙ্গে কিছু যোগ করা মানে সেটাই হবে, শূন্যর কোনো দাম নেই। তাহলে 6 সমান 4 ইন্টু এ। আর 4 হচ্ছে এর সঙ্গে কি আকার আছে? গুণ আকারে। আমাকে তো এ বের করতে হবে তো। তাহলে বা এ সমান 4 কি আছে? গুণ আকারে আছে। এ পাশে গেলে কি আকারে আসবে? ভাগ আকারে। গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে যেহেতু গুণ আছে, এ পাশে এলে কি হবে? ভাগ হয়ে যাবে। 6/4। 2 2 4, 2 3 6। এবার ভাগ কর 3/2। ভাগ করলে দেখ 2 একে 2, 1 পড়ে থাকলো, ভাগ যাবে না, শূন্য আনতে হবে, তার জন্য দশমিক। 2 5 10, 1.5 অ্যান্সার। আর ত্বরণের একক কি? অর্ধেক জন ভুলে গেছিস, জানিস না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বারবার বলবো পড়তে, তোরা বারবার পড়বি না। যাই হোক 1.5, আর ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে ত্বরণ। একই রকম ভাবে কি তোরা মন্দনটা ক্যালকুলেট কর, একই সূত্র একই জিনিস, শুধু এখানে যে প্লাসটা ছিল সেখানে প্লাস হবে না, মাইনাস হবে। তার কারণ কি? মন্দন। এখানে যে প্লাস ছিল প্লাস হবে না, মন্দনে কি হবে? মাইনাস হবে। আমি অনেক আগেও বলেছি পড়ানোর সময় কেন মাইনাস হয়, কারণ মন্দন মানে কি বলা হয় যে ঋণাত্মক ত্বরণ, ত্বরণের উল্টোটা প্রায়, সেই জন্য প্লাসের জায়গায় মাইনাস হবে। আর কেন হবে, কি করে আসবে, সেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি। এর আগের ভিডিওটা তোরা দেখতে পারে যদি দরকার হয় কারো, যে কেন মাইনাস হবে বন্ধনের জন্য, সেটা করা আছে কেন মাইনাস হবে। বাকিটা তোরা কর, তাহলে বুঝতে পারছিস। যখন বিসিটা হচ্ছে কি? মন্দন। বিসিটা হচ্ছে মন্দন, তাহলে আমাদের মন্দন বের করতে হলে কি করতে হবে? বিসি যে লাইনটা আছে এই লাইনটা দেখতে হবে আমাদের। এই লাইনের অন্তিম বেগ কোথায় আছে? এখানে আছে। সরি, এটা প্রাথমিক বেগ, অন্তিম বেগ নয়। অন্তিম বেগ কোথায় আছে? এই যে এখানে, এখানে সিতে, সিতে অন্তিম বেগ। প্রাথমিক বেগ মানে সোজা কোথায়? যেখান থেকে শুরু হয়েছে। অন্তিম বেগ মানে কি? যেখান থেকে শেষ হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে জিনিস। প্রাথমিক বেগ মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, অন্তিম বেগ মানে যেখান থেকে যেখানে শেষ হয়েছে। এটাই হচ্ছে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ জিনিস। যখন আমরা যখন শুরু করেছিলাম দেখ ত্বরণের ক্ষেত্রে, তখন দেখ প্রাথমিক বেগ কোথায় বলেছিলাম? 0। কেন? কারণ 0 থেকেই শুরু হয়েছিল। আবার বিসি লাইনটাতে দেখ শুরু হয়েছে কোথা থেকে? বি থেকে। তাহলে প্রাথমিক বেগ কত ছিল? 6, 6 ছিল। তোরা ট্রাই কর একবার, ট্রাই করে অ্যান্সার বল। তাহলে মন্দনের জন্য কি হচ্ছে? প্রাথমিক বেগ যেটা হচ্ছে বি পজিশনে শুরু হচ্ছে, যেটা কত? 6 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? সিতে শেষ হচ্ছে, যেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সময় কত লাগছে? 6 সেকেন্ড। কেন? কারণ বিতে সময় ছিল 10 সেকেন্ড, সিতে যখন গেছে সময়টা কত হচ্ছে? 16 সেকেন্ড। তাহলে বি থেকে যদি সিতে কত সময় লাগছে? 16 মাইনাস 10 হবে 6 সেকেন্ড। তাহলে এখান থেকে তোরা এ বের কর। তাহলে কি হবে? একই রকম জিনিস আমি বসিয়ে দিচ্ছি। 6 সমান ইউটা কত? 6 ছিল। ও, দুটোই 6 বসিয়ে দিচ্ছি আমি। প্রাথমিক বেগ কত? আর অন্তিম বেগ কত? অন্তিম বেগ 0, ইউটা কত? 6, প্রাথমিক বেগ 6 মাইনাস এটা কত? জানি না। টিটা কত? 6।
বা শূন্য তো কোনো দাম নেই, আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে এক পাশে লিখি 6a, 6 এটাকে আমি এই বাম ধারে নিয়ে চলে আসছি, তাহলে 6 এর সাইন কি আছে মাইনাস, বাম দিকে আনলে কি হবে প্লাস। 6a সমান কত 6, তাহলে 6 কি আকারে আছে এখানে গুণ আকারে, এপাশে গেলে কি হবে ভাগ আকার, তাহলে এ সমান 6/6, কাটাকাটি করলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন কত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখ তোরা এখানে মাইনাস বসাতে পারিস, কেউ প্লাস দিয়েও করতে পারিস, তখন হবে কি এ সমান -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর মাইনাস মানে হচ্ছে মন্দন, যেটা ইচ্ছা করতে পারিস, হয় তোরা এখানে মাইনাস আসবে, না যদি তোরা এখানে মাইনাস বসিয়ে অ্যান্সার করিস তাহলে প্লাসে আসবে, যেটা ইচ্ছা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস দেখ, তাহলে আমরা বের করলাম কি ত্বরণ আর মন্দন। তো আমরা দেখতে পাচ্ছি কি ও থেকে এ পজিশনে বেগটা বাড়ছিল সেই জন্য ত্বরণ বের করেছিলাম, বি থেকে সি পর্যন্ত বেগটা কম ছিল সেই জন্য মন্দন। এবারে ভাব এ থেকে বি পর্যন্ত যে জায়গাটা, ওখানে দেখ কোনো ত্বরণও নেই কোনো মন্দনও নেই, ওখানে কি আছে সমবেগ আছে, বুঝতে পারছি সমবেগ আছে। তাহলে এ থেকে বি পর্যন্ত বের করতে গেলে সমবেগ আছে, যেখানে আমরা কি করতে পারবো না ত্বরণ বা মন্দন নেই। এবার যদি দূরত্ব বের করতে বলে যে কতটা ডিস্টেন্স গেল, টোটাল কতটা দূরত্ব অতিক্রম করলো ওই বস্তুটি বা ওই ব্যক্তিটি বা যাই হোক, তখন কি বের করতে হবে কি টোটাল দূরত্বটা, ও থেকে এ কতটা গেছে সেই দূরত্ব প্লাস এ থেকে বি যতটা গেছে সেই দূরত্ব প্লাস বি থেকে সি যতটা গেছে সেই দূরত্ব। তাহলে আমাদের দূরত্ব বের করতে হলে সূত্র কি আছে দেখ, 2 নম্বর সূত্র, 3 নম্বর দিয়েও বার করতে পারিস, শুধু যেটা ইচ্ছা। 2 নম্বর সূত্র কি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ ইটি স্কোয়ার, মাইনাস মানে হচ্ছে মন্দনের জন্য, প্লাস হচ্ছে মানে ত্বরণের জন্য। দেখ এটা তো তোর হোমওয়ার্ক থাকলো, আমি আর বলছি না, সূত্র বলে দিলাম 2 নম্বর সূত্র তোরা ইউজ করবি। ও থেকে সি পজিশনে যাওয়ার জন্য, মানে ওই পজিশনে যে গেল কতটা দূরত্ব অতিক্রম করলো ওই বস্তুটি, সেটা তোরা এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ ইটি স্কোয়ার দিয়ে করবি। যখন দেখ ভালো করে দেখ, এখানে আমি তোদেরকে বলে দিচ্ছি, তোরা দেখে নে তো ঘরে করবি, পরের দিন আমি দেখবো। দেখ যখন ও থেকে এ তে যাচ্ছে তখন এস ইকুয়াল টু কি হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি তোদেরকে বলে দিচ্ছি করতে হবে। দেখ তোরা এ পেয়ে গেছিস, ত্বরণ তোরা জানিস কত, দেখ এই যে এখানে ছিল, বার করেছি অলরেডি, যে এ এ তোরা জেনে গেছিস কত। টিও জানিস, কারণ কি যে লেখা আছে দেখ টি 4 সেকেন্ড, টি জানিস। ইও জানিস, দেখ প্রাথমিক বেগ কত 0, আর টি তো জানিস। তাহলে এখান থেকে এস পেয়ে যাবি, তাহলে ও এ তুই পেয়ে গেলি এই সূত্রটা দিয়ে, দেখ ও এ পেয়ে গেলি। এ থেকে বি তে যখন যাচ্ছে তখন কিন্তু এস কি এই সূত্রটাই হবে, এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভালো করে দেখ এ থেকে বি তে যখন যাচ্ছে তখন কিন্তু কোনো ত্বরণ নেই, তাহলে এর মান কত 0, দেখ এর মান 0, তাহলে তখন শুধু পেয়ে গেলি কি এস ইকুয়াল টু ইউটি। আচ্ছা ইউ যে আছে প্রাথমিক বেগ, এটা কিন্তু ভাবিস না যে আহ, ও থেকে এ পর্যন্ত প্রাথমিক বেগ একই, এ থেকে বি পর্যন্ত প্রাথমিক বেগ একই, বি থেকে সি পর্যন্ত প্রাথমিক বেগ একই, তুই যতটা নিবি সেখানের প্রাথমিক বেগ জানতে চাইছি। ও থেকে এ নিলে ও এর মধ্যে প্রাথমিক বেগ কত, এ থেকে বি তে নিলে এ বির মধ্যে প্রাথমিক বেগ কত, বি থেকে সি নিলে সেখানে প্রাথমিক বেগ কত, সব জায়গায় কিন্তু প্রাথমিক বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুই যতটা নিচ্ছিস তার মধ্যে প্রাথমিক বেগ দেখছিস। যেমন দেখ ও এ বললাম যার প্রাথমিক বেগ ছিল 0, আবার যখন বি সি নিয়েছিলাম দেখ তার প্রাথমিক বেগ ছিল 6। প্রাথমিক বেগ মানে এই নয় যে সব গোটা অঙ্কে প্রাথমিক বেগ একই থাকবে, তুই যেই পজিশনটা ধরছিস যতটা পর্যন্ত ধরছিস সেখানের প্রাথমিক বেগ কত, যেখানটা বের করতে চাইছিস তুই তার প্রাথমিক বেগ কত, বোঝা গেল? তাহলে এটা তোরা ঘরে করবি, ঘরে করে পরের দিন অ্যান্সার, হোমওয়ার্ক থাকলো এটা। হ্যাঁ। হোমওয়ার্কটা লিখে নে। হোমওয়ার্কটা কি, ও থেকে সি বিন্দু পর্যন্ত যেতে বস্তুটিকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়েছে, ও থেকে সি পর্যন্ত যেতে বস্তুটিকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়েছে। ধর একটা বাস আছে এখানে,
এই বাসটা আছে এখানে, তো বাসটা কি করছে, এখানে একটা স্টপেজ আছে, এখানে বাস স্টপ আছে, এখান থেকে শুরু করে বাসটা কি করছে, যাত্রী সব নিয়ে এখানে বসেছে, প্যাসেঞ্জার বসেছে, নিয়ে কি করছে, বাসটা চলতে শুরু করেছে। তো শুরু করার পর কি হচ্ছে, তোরা সবাই জানিস একটা নির্দিষ্ট মানে দূরত্ব যেতে কি হয়, বাসটা একটা বেগ তুলতে তুলতে যায়, মানে এরকম নয় মানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবে তাহলে বাস, তোকে তো গতিবেগ তুলতে হবে না। তো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করে বা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করে, ও গতিবেগ বাড়তে থাকে। এবার বাড়াতে বাড়াতে একটা সময় পর বাসটার গতিবেগ স্থির হয়ে যায়, গতিবেগটা বাড়েও না আর কমেও না। আবার যখন নেক্সট বাসটা আসে তখন কি হয়, নেক্সট বাসটা আসলে কি হয়, সেম বাসটা কি হয়ে যায়, আবার স্থির হয়ে যায়। তাহলে কি তিনটে জিনিস হলো টোটাল। প্রথমে বাসটা স্থির ছিল, তো যখনই তোরা কোনো কিছু অঙ্ক করবি, যা কিছু করবি, তোরা যতটা পর্যন্ত জিনিসটাকে ধরবি সেটার মধ্যে প্রাথমিক বেগ হবে, সেটার মধ্যে অন্তিম বেগ হবে, যা কিছু হবে সেটার মধ্যে। তোরা যদি জিনিসটাকে চেঞ্জ করে অন্য কিছু করে দিস, তখন তোদের প্রাথমিক বেগও চেঞ্জ হতে পারে, একই থাকতে পারে, আমি জানি না। তোরা যতটা ধরবি তার মধ্যে ডিপেন্ড করছে। সবসময় প্রাথমিক বেগ মানে যেখানে শুরু হবে, অন্তিম বেগ মানে যেখানে শেষ হবে। যদি বাসটা শুরু করে শূন্য থেকে, শেষও করে শূন্য থেকে, প্রাথমিক বেগও জিরো, অন্তিম বেগও জিরো। যদি বাসটা শুরু করে এখান থেকে গিয়ে তুই ধরলি যে আমি যতটা পর্যন্ত বাসটা গতিবেগ বাড়াচ্ছে ততটা পর্যন্ত ধরবো, তাহলে প্রাথমিক বেগ জিরো, অন্তিম বেগ কিছুটা থাকবে। আবার তুই যদি ধর একটা কনস্ট্যান্ট বেগে বাসটা যাচ্ছে, সেখান থেকে ধর বাসটা থামলো, তাহলে বাসটা শুরু করছে মানে অন্তিম অন্তিম বেগ সবসময় জিরো হবে, কারণ বাসটা থেমে গেছে। প্রাথমিক বেগ কত হবে, বাসটা যখন মানে তুই যেখান থেকে ধরেছিস সেখানে যত বেগ ছিল। এই হচ্ছে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের ধারণা। প্রাথমিক বেগ মানে সেটাই যেটা শুরুতে ওর বেগ ছিল, অন্তিম বেগ মানে সেটাই শেষে ওটা যে মানে শেষে যা ওটার যেটা বেগ আছে সেটা হচ্ছে অন্তিম বেগ। এটা হচ্ছে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের ধারণা। তোর আগে ধারণাটা বুঝতে পেরেছিস কিনা বল, মানে প্রাথমিক বেগ কিটা হয়, অন্তিম বেগ কিটা হয়, কোনটা হয়। আচ্ছা, প্রাথমিক বেগ যখন বাসটা চলা শুরু করছে আর অন্তিম বেগ বাসটা যখন থেমে গেছে। যদি তুই পুরো সিচুয়েশনটাকে নিস, পুরো অবস্থাটাকে যদি নিস তখন। হ্যাঁ স্যার, তাহলে প্রাথমিক বেগ আর তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দুটোই তো শূন্য হবে। হ্যাঁ, যদি পুরোটা নিস, পুরো সিচুয়েশনটা যদি নিস, সেটাই তো বললাম, তুই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। ধর তুই দৌড়াচ্ছিস, একটা মাঠে তুই দৌড়াচ্ছিস, তুই 100 মিটার দৌড়াচ্ছিস, 100 মিটার দৌড়াতে তোর ধর আমি বলছি 1 মিনিট লাগে বা 2 মিনিট লাগে, 1 মিনিট লাগে, ধর 60 সেকেন্ড লাগে। তোকে যদি কেউ বলে বা কেউ যদি কোশ্চেন করে 2 সেকেন্ড পর তোর প্রাথমিক বেগ কত আর অন্তিম বেগ কত, তুই কি বলবি তখন, অ্যান্সার কি হবে তারপর? বা 10 সেকেন্ড পর ধর, ও, 10 সেকেন্ড পর ধর, যদি বলেছে 10 সেকেন্ড পর তোর প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত, কি হবে অ্যান্সার? অন্তিম বেগ তো সর্বদা শূন্য, আর প্রাথমিক হ্যাঁ, বেগটা বার করতে হবে। অন্তিম বেগ তো যখন থেমে গেছি। তো তোকে আমি তো বলছি 10 সেকেন্ড পরে বেগ কত, 10 সেকেন্ড পরে জিজ্ঞাসা করছি, আমি তো তোকে বলিনি। তুই তো 60 সেকেন্ড পরে থামছিস। আহ, ধারণাটাকে ক্লিয়ার কর, নাহলে হবে না। তুই হ্যাঁ স্যার, থামছিস, বুঝতে আমি কি পারছি। বললাম তোকে, তুই 1 মিনিট পরে থামছিস, তোকে বললাম না সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে সব সময়। তুই তো 10 সেকেন্ড পরে থেমে যাচ্ছিস না। আমি বলছি তুই ও, 1 মিনিট পরে থামছিস, কমপ্লিট করছিস, মানে 1 মিনিট পরে থামছিস। আমি তোকে বলছি তুই হ্যাঁ। 10 সেকেন্ড পরে তোর অন্তিম বেগ কত আর প্রাথমিক বেগ কত, কি হবে তাহলে? শুরু থেকে 10 সেকেন্ড পরে তোর প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত? কি রে, কেউ বলতে পারবি? তাই তুই শুরু থেকে বলছিস মানে তোর প্রাথমিক বেগ সবসময় শূন্য, কারণ তুই শূন্য থেকে শুরু করেছিস। এ সহজ জিনিস তো, আমি তো কিছুই তো বলছি না। প্রাথমিক বেগ মানে তুই শুরু আচ্ছা। যেখানে করছিস তার বেগ কত। তো তুই যদি
শূন্য থেকে শুরু হুম করিস, তো প্রাথমিক বেগ শূন্য, এটা তো বলার কি আছে আবার। আবার তোকে বলছি 10 সেকেন্ড পরে তোর অন্তিম হুম বেগ, 10 সেকেন্ড পরে তোর বেগ কত, তো কিছু একটা হবে বেগ, তুই জানিস না, এই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্তিম বেগ শূন্য কোথা থেকে হচ্ছে? এবার তোকে যদি বলে লাস্ট 10 সেকেন্ডে বেগ কত, লাস্ট 10 সেকেন্ডে বেগ মানে প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত, কি হবে? স্যার ওই 10 সেকেন্ড পর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ কি করে বার করবো? কোন 10 সেকেন্ডে? শুরুর 10 সেকেন্ড পর। তাহলে তুই নিজেই ভাব, তুই যদি শুরু বলে, আমি বলে দিচ্ছি শুরুর সময় প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত। প্রাথমিক বেগ মানে কি আগে বল তুই? উম, প্রাথমিক বেগ মানে যখন শুরু করছি তা তুই যখন শুরু করেছিস তোর বেগ দৌড়ানো। কত কত বল? তুই যখন শুরু করেছিস তাহলে তখন তোর বেগ কত ছিল? 0 উম, স্যার। জিরো, পুরো এটা বলার প্রথমে কি আছে? শূন্য। হ্যাঁ, তাহলে আচ্ছা আমার সময় নিচ্ছিস কেন, আমি সেটাই তো বুঝতে পারছি না, শূন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি আমি, শূন্য। দশ হ্যাঁ সেকেন্ড পরে কিছুটা বেগ থাকবে, যেটা তুই জানিস না, বা বলে দিলে তুই জানতে পারবি, হুম এটাই, আর কি আছে। এবার বল শেষ 10 সেকেন্ডে তোর প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত? ও কিছু একটা যেটা জানি না। কোনটা কোনটা? ওই শেষ 10 সেকেন্ডে। কোনটা জানিস না? প্রাথমিক, আমি তোকে দুটো জিজ্ঞেস করেছি, প্রাথমিক বেগ কত, ও অন্তিম বেগ কত? শেষ 10 সেকেন্ডে। হ্যাঁ, শেষ 10 সেকেন্ডে। বল, যদি বলতে পারিস তাহলে ভাবনা বুঝে গেছিস, আর যদি না বলতে পারিস তবে এখনো বুঝিসনি কিছু। শেষ 10 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, শেষ 10 সেকেন্ডে বলছি আমি। ও অন্তিম বেগ বলতে সেই 10 সেকেন্ড পর থেমে যাবো তাই তো? হ্যাঁ, শেষ 10 সেকেন্ডে তাই জন্য বলছি আমি, মানে শেষ 10 সেকেন্ডই, যখন তুই থেমে তাহলে যাবি। প্রাথমিক বেগ কি? প্রাথমিক বেগ আমি জানি না কিছু একটা হবে আর অন্তিম বেগ শূন্য হবে। আচ্ছা, বাকিরা কে বুঝতে পারিসনি, ঠিক বলেছিস তুই। হ্যাঁ স্যার, ওইটাই হবে। আচ্ছা, বুঝতে পেরে গেছিস তো, মানে বুঝলে তোরাই বুঝতে পারবি, আমি আমি তো জানি না, মানে হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। তার কারণ আমি এক একটা সিচুয়েশন বলে দিচ্ছি তোকে। যখন বাসটা শুরু করে সামথিং সময় গেছে তখন কিন্তু বাসটার প্রাথমিক বেগ শূন্য ছিল, আবার যখন বাসটা থামছে তখন কিন্তু বাসটার প্রাথমিক বেগ শূন্য ছিল না। তো কারণ তোকে আমি একটা পার্ট পার্ট হিসেবে ভাগ করে দিচ্ছি, মানে এইগুলো কিন্তু তোদের মানে খুবই লাগবে, প্রচুর লাগবে, কারণ এগুলো সব কনসেপচুয়াল মানে জিনিস। তুই অঙ্ক না করতে পারলে, প্লাস মাইনাস করতে না করতে পারলে সেটা তোর ফল্ট, কিন্তু এই যে বোঝানোর মানে বোঝার যে জিনিসগুলো, এগুলো যদি না বুঝতে পারিস তো অঙ্ক করতেই পারবি না, অঙ্ক শুরুই করতে পারবি না কোনোদিনও। তাহলে কি হচ্ছে, আমি তো সবসময় হ্যাঁ স্যার। পার্ট পার্ট জিনিস তোকে বলে দিচ্ছি, এই সময় কত, ওই সময় কত। তাহলে আমি যেই সময়ে বলে দিচ্ছি বা যেই তোকে সিচুয়েশনটা বলে দিচ্ছি, যেই তোকে অবস্থাটা বলে দিচ্ছি, সেখানে তোকে দেখতে হবে কি কি আছে, সেখানের প্রাথমিক বেগ কত, সেখানের অন্তিম বেগ কত, ওইটুকু সময় যেতে মানে ওইটুকু যেতে কত সময় লাগছে, ওইটুকু দূরত্ব কত, আমি যদি তোকে বলে দিই যে এই জিনিসটা, সেটা হতে পারে প্রথম 10 সেকেন্ড বলে দিচ্ছি, হতে পারে প্রথম 20 সেকেন্ড, হতে পারে পুরোটাই, সেটা যে ইচ্ছা হতে পারে। বাট আমি তোকে যতটা বলবো সেখানে তোকে দেখতে হবে কি কি আছে, বোঝা গেল? দেখ সেই জন্য দেখ, আমি আগের ফিগারটা আমি আমি আর যাচ্ছি না, আগের ফিগারটা দেখ, সেই জন্য দেখ, যখন আমি ওয়ে নিচ্ছিলাম শুধু ওয়ের জন্য নিচ্ছিলাম, দেখ ওয়েতে প্রাথমিক বেগ কত, ওয়েতে অন্তিম বেগ কত, ওখানে সময় কত লাগছে দেখ। আবার যখন বিসি পড়াচ্ছিল, বিসি বলছিলাম দেখ, যখন মন্দন আছে ওখানে বলেছিলাম দেখ, শুধু ওখানটাই আমি মানে এ করেছিলাম দেখ, বিসির ক্ষেত্রে প্রাথমিক বেগ কত, ওখানে অন্তিম বেগ কত, ওখানে যেতে কত সময় লাগছে দেখ। আমি কিন্তু পুরোটা ধরিনি, কারণ বি থেকে সিতে যেতে 16 সেকেন্ড লাগেনি, 16 সেকেন্ড লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে, নট বি থেকে সি পর্যন্ত যেতে, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে তোদের একটু নতুন জিনিস পড়াবো কি, এতক্ষণ যে আমি পড়ালাম, মানে এত দুটো বা আড়াইটা ক্লাস যেটা পড়ালাম, আমি কি পড়েছিলাম, গতি পড়েছিলাম। সেই প্রথমে ছিল ঘূর্ণন গতি, তারপর বিভিন্ন রকম মিশ্র গতি, এসব গতি ছিল। তারপর আমরা গতির বিভিন্ন সমীকরণ করেছিলাম। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল হ্যাঁ স্যার।
আজকে সকাল যেগুলো আজকে মানে প্রথমের দিকে যেগুলো করালাম, মানে ওই যে সূত্রগুলো ছিল ওইগুলোর প্রমাণও পড়তে পারে, ওখান থেকে অঙ্কও পড়তে পারে, বা ওই যে লেখচিত্র আমি যেরকম করালাম একটা আজকে একটু আগে, ওরকম লেখচিত্র দিয়ে তোকে বের করতে হলো ত্বরণ কত, মন্দন কত, দূরত্ব কত, এরকম কোনো কোশ্চেন পড়বে। ওটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আর প্রথমের দিকে যেগুলো পড়েছিলাম ঘূর্ণন গতি, মিশ্র গতি, ওইখান থেকে শর্ট কোশ্চেন পড়বে। কোনো একটা গতি দিয়ে দিল। আচ্ছা কি পড়াবো এখন? তাহলে আমি আগে বলেছিলাম গতি, নেক্সট আসবো কিসে আমরা? বল। বল মানে কি? মানে হচ্ছে তুই ধর মানে বল মানে খেলার বল নয়, হ্যাঁ মানে খেলার বল নয়, এটা যে ফোর্স বল। কি হচ্ছে বল নিয়ে নিউটনের প্রথম গতিসূত্র দিয়েছিল, যেটা নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছিল? যদি বাইরে থেকে কোনো বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করি আর সেখানে যদি বস্তুটার অবস্থার পরিবর্তন হয়, তাহলে আর যদি নাও হয়, পরিবর্তন হয় বা নাও হয়, তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে জিনিসটা কি বলি আমি, পরীক্ষায় অনেক সময় পড়ে নিউটনের প্রথম গতিসূত্র। আমি জিনিসটা বলছি, গতিসূত্রটা বইয়ে আছে পড়ে নিবি, যা আছে পরীক্ষায় পড়লে টুকে দিবি পুরো, মানে মুখস্থ করে লিখে দিবি। বাট জিনিসটা বোঝ, যেটা আমি মানে জিনিসটা মানে যেটা আমি বলবো আর কি, জিনিসটা আমি বলবো। তাহলে কি বললাম? ধর আহ, কেউ একটা আছে তোদের মধ্যে, ওই যারা আছিস তোরা, কেউ একটা আছিস, কি করলি? পা দিয়ে একটা বলকে কিক করলি। বলকে যাই হোক অন্য কিছু একটা ধরে নে, নাহলে বল বল গুলিয়ে যাবে একসঙ্গে। বলকে কিক করলি, তাহলে কি হবে? ধর ফুটবলকে কিক করলি, তাহলে কি হবে? ফুটবল কিক করলে তাহলে বুঝতেই পারছিস ফুটবলটা যাবে, তাই না? ফুটবলটা যাবে। তাহলে নিউটন কি বলেছিল প্রথম গতিসূত্রে? যদি তুই ফুটবলটাকে কিক করিস, সেখানে যদি কোনো বাধা দেওয়ার কিছু জিনিস না থাকে, মানে কি ফুটবলটা মানে তুই লাথি মারলে কি হচ্ছে? ফুটবলটা তো মানে গড়াবে না, গতিশীল হবে না। এবারে যখনই ফুটবলটা গতিশীল হয়, ফুটবলটা থেমে যায় কেন? কারণ কি সেখানে বাধা দেওয়ার অনেক কিছু আছে, ধর ঘাস বা ধর বাতাস, এয়ার যেটা আছে, এয়ার ফ্লো বাতাস মানে বাতাস কি করে? এই বলটাকে বাধা দেয়, সেই জন্য থেমে যায়। তো নিউটন কি বলেছিল? যে যখন যদি তুই মারিস আর সেখানে যদি বাধা দেওয়ার কিছু না থাকে, মানে কোনো বাতাস না থাকে বা কিছু না থাকে, তাহলে বস্তুটা কি করবে? সব সময় সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, থামবে না কখন। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আর যদি কোনো বস্তু স্থির থাকে, তাহলে সেই বস্তুটা সবসময় স্থির থাকবে। ধর একটা টেবিল রেখে দিয়েছিস, ধর এখানে টেবিল ছিল, একটা টেবিল ছিল, টেবিলটা আছে। এবার ধর এই টেবিলটাকে তুই সরাসনি, তো কি হচ্ছে? এই টেবিলটা আজীবন ধরে ওখানেই থাকবে। তো সেই জন্য মেন জিনিসটা তাহলে কি হলো? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এটাই ছিল নিউটনের প্রথম গতিসূত্র। স্থির বস্তু, আমি শুধু জিনিসটা লিখে দিচ্ছি, মানে মেন যে জিনিসটা, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। আর কি হবে? গতিশীল বস্তু চিরকাল সমবেগে, পরীক্ষায় কিন্তু তোদের পড়ে, হ্যাঁ, সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। যেই বস্তুটা গতিশীল সেই বস্তুটা চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, যেই বস্তুটা স্থির সে সবসময় চিরকাল স্থির থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা, এখান থেকে নিউটনের যে প্রথম গতিসূত্র থাকে, সেখান থেকে কি হয়? বলের কারণ জানা যায়, মানে বলটা কি সেটা জানা যায়। বলটা কি? বল হচ্ছে বাইরে থেকে ক্রিয়ারত, যার প্রভাবে কোনো বস্তু স্থির অবস্থাকে তুই গতিশীল করতে পারবি বা গতিশীল করার চেষ্টা করতে পারবি, অথবা কোনো গতিশীল বস্তুকে তুই স্থির করার চেষ্টা করবি বা স্থির করতে পারবি। সেই প্রভাবটাকে কি বলে? বল বলে। তাহলে কি হচ্ছে? যেটা আমি বললাম,
যে কোনো একটা বস্তু, ধর বল, ফুটবলটা এখানে আছে, স্থির আছে, তুই কি করলি, পা দিয়ে বলটাকে মেরে দিলি। তাহলে কি করলি, তুই ফুটবলটাকে স্থির অবস্থা থেকে তুই গতিশীল অবস্থায় করার চেষ্টা করলি বা গতিশীল করলি। কারণটা কি চেষ্টা করলি কেন? কারণ হচ্ছে ধর কোনো ছোট বাচ্চা মানে খুব একটা করতে পারে না, সে যদি কোনো একটা ধর টেবিলটাকে নড়াতে পারবে, মানে সরাতে পারবে? টেবিলটাকে সরাতে পারবে না। একটা ছোট বাচ্চা, বুঝে বললাম 1 বছরের বাচ্চা, সে কিন্তু টেবিলটাকে সরাতে পারবে না, কিন্তু ও কি করছে, সরানোর চেষ্টা করছে, দেখ গতিশীল করার চেষ্টা করছে, পাচ্ছে না ও। তো সেই জন্য বলছি গতিশীল করছে অথবা গতিশীল করার চেষ্টা করছে, যাই হোক, সেই যে প্রভাবটাকেই বলে বল। বা ধর একটা বল একটা আসছে, একটা ফুটবল, কেউ একটা কিক করেছে, ফুটবলটা আসছে, তুই কি করলি, বলটাকে থামানোর চেষ্টা করলি, বলটা নাও থামতে পারে, থেমে যেতেও পারে, বাট তুই চেষ্টা করেছিস। এই যে প্রভাবটাকেই বলছে বল। কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল করার অবস্থায় চেষ্টা করলি বা গতিশীল করলি, ওই জিনিসটাকেই বল বলে। বোঝা গেল বল? এবারে হচ্ছে বল মেনলি কি হয়, দুই প্রকারের হয়। একটা হচ্ছে প্রতিমিত বল। আচ্ছা, নেক্সট পেজে যাই। বল কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে কি প্রতিমিত বল, আর একটা হচ্ছে কি কার্যকর বল। আচ্ছা, প্রতিমিত বল মানে কি? প্রতিমিত বল মানে আমি অনেক দিক থেকে বল প্রয়োগ করছি, যার হচ্ছে নেট ফোর্সটা মানে টোটাল যে বলটা সেটা হচ্ছে 0, সেটা হচ্ছে কি প্রতিমিত। কারণ কি, আচ্ছা একটা উদাহরণ দেখাই, ধর ধর কি উদাহরণ দেখাবো, আচ্ছা ধর একটা আচ্ছা ধর এখানে ধর একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা ধর 1 কেজির বাটকে বা 500-র একটা বাট রাখা আছে, এখানে রেখে ধর 500 বাটকার মাঝখানটা ফাঁকা আছে, ধর এখানে একটা দড়ি বেঁধে, এ পাশে একটা দড়ি আছে, একটা দড়ি বেঁধে এ পাশে একটা দড়ি আছে, ঠিক আছে। এবারে এ পাশে আছে অনিক, এ পাশে আছে বিশ্বজিৎ, ঠিক আছে, দুজন আছে। তাহলে কি বললাম, একটা টেবিল আছে, টেবিলের উপর একটা 500-র বাট রাখা আছে বা 1 কিলোগ্রামের বাট রাখা আছে। এবার 1 কিলোগ্রামের বাটটাকে দুটো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এক পাশে অনেক টানছে, এক পাশে বিশ্বজিৎ টানছে, তারা দুজনেই বল প্রয়োগ করছে। এবারে ভাব, দুজনেই যদি সমান বল প্রয়োগ করে অপোজিট দিকে, ওই মাঝখানের বাটখারাটা কি কোনো দিকে যাবে? যাবে কি যাবে না? না যাবে না। না স্যার। হ্যাঁ, যাবে না। তাহলে কি হলো, বলটা প্রতিমিত হয়ে যাচ্ছে, মানে অনিকও যতটা টানছে, বিশ্বজিৎও ততটা টানছে, সেই জন্য বলটা প্রতিমিত হয়ে গেল। এবার ভাব, জানি না এদের মধ্যে কে বেশি স্বাস্থ্যবান জানি না, ধরে নিচ্ছে কেউ একজন বেশি, মানে ধর ধর বিশ্বজিৎ ধর বেশি জোরে টানছে, মানে বিশ্বজিৎ স্বাস্থ্য আছে, ধর একটু হাট্টা গোট্টা আছে, টানছে, বেশি জোরে টানছে, তাহলে ভাব বাটখারাটা সরবে কি সরবে না? সরে যাবে। তার কারণটা কি? স্যার কারণ আমার দিকে সরে যাবে। হ্যাঁ, তোর দিকে সরে যাবে, তার কারণটা তুই বেশি জোরে টানছিস, বেশি বল দিয়ে টানছিস, আর সেটা হলো কার্যকর বল। তাহলে প্রতিমিত বল আর কার্যকর বলের মধ্যে পার্থক্য কি? প্রতিমিত বল হচ্ছে একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল। লব্ধি বল মানে হচ্ছে কি নেট ফোর্স, মানে টোটাল বলটা, লব্ধি বলটা যদি শূন্য হয়, তাহলে তাকে কি বলে? প্রতিমিত বল। এখানে আমি শুধু মেন জিনিসটা লিখে দিচ্ছি, লব্ধি বল শূন্য, যেটা আমি ফার্স্ট কেস বললাম, দুজনে সেম বল দিয়ে টানছে, সেম ফোর্স দিয়ে টানছে। কার্যকর বল কি? যদি লব্ধি বল শূন্য না হয়, যেটা বললাম, এই যে বিশ্বজিৎ যে বেশি বল দিয়ে টানছিল, বেশি ফোর্সি টানছে, সেই জন্য 500 গ্রামের বাটখারাটা ওর দিকে সরে চলে আসবে। তাহলে এখানে লব্ধি বল শূন্য হচ্ছে না, কারণ শূন্য হলে কি হবে, যেখানে ছিল সেখানেই থাকতো। তাহলে পরের ক্ষেত্রে লব্ধি বল শূন্য হচ্ছে না, যেটাকে বলছি আমরা কি বল? কার্যকর বল। লব্ধি বলটা কি? লব্ধি বল হচ্ছে যদি একাধিক থেকে বিভিন্ন বল কাজ করে, তাদের টোটাল বলটা কিরকম কাজ করছে, সেটা হচ্ছে লব্ধি বল। যেটা বললাম আমি, তুই একদিকে টানছিস, অনেক একদিকে টানছে, দুদিকে বল কাজ করছে, কিন্তু একদিকে নয়, দুদিকে বল কাজ করছে। আর লব্ধি বলটা কি? লব্ধি বলটা হচ্ছে টোটাল বল, মানে অ্যাকচুয়ালি কি ঘটছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিছুই হচ্ছে না, বাটখারাটা কোনো দিকেই যাচ্ছে না,
তাহলে লব্ধি বল কি হবে? শূন্য। কোনো দিকে যদি না যায় আর লব্ধি বল মানে বলের কোনো ভ্যালু থাকবে না। এবারে ধর বিশ্বজিৎ বেশি জোরে টানছে, তখন তো বলটা একদিকে যাবে না, তখন তো এইদিকে বলটা চলে আসবে না, এইদিকে মানে বিশ্বজিতের দিকে সরে আসবে। তখন কি হচ্ছে, টোটাল মানে লব্ধি বল মানে কি, টোটাল তুই কি দেখছিস, বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি তুই কি দেখছিস, লাস্টে কি দেখছিস, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে লব্ধি বল। টোটাল মানে পুরো মোট বল বলতে পারিস, মোট বল। সেটা হচ্ছে কি, প্রতিমিত বলের ক্ষেত্রে শূন্য হবে, মানে কোনো দিকে কিছু মানে কিছু হয়নি। দেখ, তুইও বিশ্বজিৎ প্রচুর জোরে টানছে, অনেকে প্রচুর জোরে টানছে, হতে পারে ওরা প্রচুর জোরে টানছে কিন্তু ও কোনো দিকে সরছে না, তো আমি কি দেখছি, কোনো দিকে তো সরছে না, কিছুই হচ্ছে না মনে হচ্ছে। বোঝা গেল? সেটা হচ্ছে লব্ধি বল। তুই কি দেখছিস, মানে অ্যাকচুয়ালি তুই কি দেখতে পাচ্ছিস, সরছে কি সরছে না, কোন দিকে সরছে, সেইটা হচ্ছে লব্ধি বল। নেট ফোর্স তোর পড়াবো কি, বলের সংযোজন, যেটা সামান্তরিক সূত্র। এখান থেকে তোর একটা কোশ্চেন আসে প্রচুর, বলের সামান্তরিকে প্রথমে একটা এঁকে নেই, সামান্তরিক একটা আঁকি আগে, যার চারটা বাহু থাকবে। এটা দেখেছিস তো তোরা নাকি? এবারে এই কর্ণ থেকে, এই কোণটা থেকে অন্য একটা কোণে টান, নাম দিয়ে দে তোরা, তোদের বইয়ে যেটা আছে সেটা দিচ্ছি আমি। ও এ বি সি। আচ্ছা, এই যে রেখাটা আছে পি। আচ্ছা, মাথায় এই যে দিচ্ছি লাইনটা, এটা মানে কি জানিস, এটা কি, এটা মানে কি, এটা মানে ভেক্টর রাশি, ওর দিক ভেক্টর রাশি, মানে এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে হ্যাঁ যাচ্ছে, স্যার। এটা মানে দিক। মাথায় থাকা মানে এটা ভেক্টর রাশি, মানে মানও আছে অভিমুখও আছে, সেই জন্য মাথায় ওটা দেওয়া হয় ভেক্টর রাশি বোঝানোর জন্য। আচ্ছা, সামান্তরিক সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, একটি বিন্দু থেকে ক্রিয়াশীল যদি দুটো বল থাকে, একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি যদি বলের মান থাকে, আর বুঝতেই পারছিস বল। আচ্ছা, বলের আমরা সবাই জানি কি, বল কি রাশি, ভেক্টর না স্কেলার? বল হচ্ছে ভেক্টর রাশি, তার কারণ কি, বলের মানও আছে আর অভিমুখও আছে। বলের মান সেই জন্য এরকম লেখা হয়, সমান কি এম ইন্টু এ। পরে বলছি আমি, এটা সেকেন্ড সূত্র, এটা বলছি। এফ ইকুয়াল টু এম এ, মা, ফোর্স ইকুয়াল টু মা। যাই হোক, ত্বরণ ভেক্টর রাশি, ফোর্সও ভেক্টর রাশি, বল ফোর্স মানে বল, বল হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, সূত্রটা কি, একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত, অঙ্কিত মানে হচ্ছে অঙ্কন করা আর কি, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে। ধরে নে, এই যে সামান্তরিক আমি এঁকেছি, ও এ বিসি বা ও এ সিবি যা ইচ্ছা ধর, ও বিসি এ যেটা ইচ্ছে বলতে পারিস। এই সামান্তরিকে আমি দুটো বল ধরেছি। দুটো বল কি, ধর এই যে একটা প্রথমে ছিল এটা কর্নার থেকে, একটা বল হচ্ছে পি, যেটা এই দিকে আছে, এই যে পি আমি লিখেছি পি। আর একটা মান কি কিউ, যেটা বির দিকে আছে, এই যে উপরের দিকে, এটা হচ্ছে কিউ। তাহলে আমি সূত্রটা প্রথমেই বলেছিলাম কি, একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়। দেখ, সেই জন্য বলেছি, দেখ এই বিন্দুটা থেকে ক্রিয়াশীল দুটি বলের একটা মান হচ্ছে পি, একটা মান হচ্ছে কিউ, যেটা দুটি সন্নিহিত বাহু দ্বারা আমি প্রকাশ করেছি। একটা হচ্ছে এই দিকে এসেছে, আচ্ছা অন্য কালের নেই, একটা হচ্ছে এই দিকে এসেছে, একটা হচ্ছে এই দিকে গেছে। দেখ, তার প্রথম লাইনটা বোঝা গেল। তাহলে এইটা যদি হয়, তাহলে কি হবে, তাহলে কি হবে, ওই যে বিন্দুটা থেকে, যেখানে যেখান থেকে দুটো বিন্দু মানে অন্য দুটো দিকে গেছে, একটা পির দিকে একটা কিউর দিকে, তাহলে কি হবে, এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, কর্ণ মানে কি, এই যে কর্ণ মানে জানিস তো, এই কোণটা থেকে অপর কোণটা যেটা আছে সেটা কর্ণ।
তাহলে কি হচ্ছে, এই যে কর্ণ দেখ, এই কোণ থেকে উল্টো কোণটা, এই কর্ণটা কি করে, লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে। মানে সোজা কথা, এই দিকে যদি আমি একটা বল পি দেই, এই দিকে যদি একটা বল কিউ যায়, তাহলে দুটো বলের লব্ধি কত, এইটা। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি পি ও এর দিকে যায়, যদি কিউ ও বির দিকে যায়, তাহলে তাদের লব্ধি বলটা কত, ও সি। তাহলে বোঝা গেল, যদি পি ও এর দিকে যায়, কিউ ও বির দিকে যায়, তাহলে তাদের লব্ধি বল কোন দিকে যাবে, লব্ধি বল কোনটা, ও সি। বোঝা গেল? পি যদি ও এর দিকে যায়, কিউ যদি ও বির দিকে যায়, লব্ধি বল যাবে ও সির দিকে। আচ্ছা একটা উদাহরণ দিই, ধর এটারই একটা উদাহরণ দেবো জাস্ট, আর বেশি পড়াবো না, একটু পড়াবো। এটারই একটা উদাহরণ দেবো। ধর এই পয়েন্টটা সেই ও পয়েন্ট, হ্যাঁ, যেখানে কোনো একটা বস্তু রেখেছি আমি। এবার ধর, আচ্ছা আমি এটাকে করে দুটো ফিগার আঁকি, যাতে তোর বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এপাশে কি করছে তোরা নিজেরাই বলো না, কোনো নেই। এপাশে ধর এ বলে কোনো একজন ব্যক্তি আছে, এপাশে বি বলে কোনো একজন ব্যক্তি আছে, মাঝখানে কোনো একটা বস্তু বা কিছু একটা রাখা আছে। এ ব্যক্তিটা এপাশ দিয়ে টানছে, বি ব্যক্তিটা এপাশ দিয়ে টানছে। এবারে বল, এই যে মাঝখানে বস্তুটা বা কিছু একটা আছে, এ কোন দিকে সরতে পারে বলে মনে হচ্ছে? সামন্তরিকের সূত্র কোনো ভুলে যা, কিছু ভুলে যা, সবকিছু ভুলে যা, এমনি জাস্ট আমি জিজ্ঞাসা করছি। একটা কোনো বস্তু আছে মাঝখানে, এ একটা ব্যক্তি এ পাশে টানছে, সে সমান বল দিয়ে, দুজনের বল সমান, দুজনের সমান জোর দিয়ে টানছে। বি একটা ব্যক্তি আছে যে ও পাশে টানছে, বির দিকে টানছে বি, এর দিকে টানছে এ। তোদের কি মনে হচ্ছে এই যে মাঝখানে যে বস্তুটা আছে কোন দিকে যেতে পারে? কোনো দিকেই যাবে না স্যার। হ্যাঁ, তাহলে দেখ সামন্তরিকটা একই জিনিস বলছে নাকি, দেখ পি একটা বল ও এর দিকে যাচ্ছে, কিউ একটা বল ওই দিকে যাচ্ছে, তাহলে দেখ ওটাও কি বলছে, দেখ কোন বরাবর যাচ্ছে। দেখ তার মানে এখানে যদি আমি এটাও কল্পনা করি, এই একটা এই একটা যদি কল্পনা করি, দেখ মনে হচ্ছে নাকি এইদিকে যাচ্ছে? একই জিনিস তোরা যেটা বললি এক্ষুনি, মনে হচ্ছে কোনার দিকে যাচ্ছে। এবারে আয় সেম জিনিসটা আসবো, কিন্তু হ্যাঁ, সোজা দিকে একটা সোজা জিনিসে আসবো। দেখ সেম একটা বস্তু আছে, সেম জিনিস, এ টানছে এর দিকে, বি টানছে বি এর দিকে। এবার বল দেখি কোথায় যাবে, কোন দিকে যাবে? মানে তোর কি মনে হচ্ছে কোন দিকে যেতে পারে? এইদিকে, 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 কোন দিকে যেতে পারে? কিছু মনে হচ্ছে? সামন্তরিকে যদি সূত্র করি সেটাও দেখতে হবে। দেখ সামন্তরিক হয়ে গেল, তাহলে কি হচ্ছে, এই কর্ণ থেকে এই কর্ণে যাবে। তো বুঝতে পারছিস সামন্তরিকের সূত্র একই জিনিস বলছে। আচ্ছা এইবার এইখান থেকে তোরা এটা যে মানে বুঝতে পেরে গেছিস মনে হচ্ছে আমার, জানি না তোরা জানিস বুঝতে পেরেছিস কিনা। এখান থেকে একটা দারুণ কোশ্চেন পড়ে। কি কোশ্চেন? একটা রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন? একসঙ্গেই স্যার করে দিন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এবারে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে একটা রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন, এটা হচ্ছে কোশ্চেন। একটা রোলারকে ঠেলার চেয়ে, আমি কোশ্চেনটা লিখে দেবো পরে, জিনিসটা বলে দিই। এটা যখন তোরা বুঝতে পেরে গেছিস আসলে আমার মনে হয় বুঝতে পেরে যাবি। একটা রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা আমি এবারে কারণটা দেখাই আমি কেন। আচ্ছা একটা রোলারকে যখন, ধর একটা রোলার আছে এখানে, কোনো একটা রোলার কিছু একটা আছে, তুই যখন ঠেলছিস, কি এখানে মানুষ তো দাঁড়িয়ে আছে, ধর এটা নিচে লেগে আছে, বেশি দূর হয়ে গেল, যাই হোক। আহ,
বেশি দূর হয়ে গেল রে। ঠিক আছে, তুই ঠেলছিস মানে কি এরকম ঠেলছিস, তাহলে আর টানছিস মানে কিরকম, আচ্ছা আমি দুটো ছবি আগে, আচ্ছা দুটো রোলারই সমান মনে করে, মানে দেখে মনে হচ্ছে ছোট বড় আছে, সমান মনে কর, টেনে টেনে নিয়ে যাচ্ছিস, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিস, দুটো পজিশন, এখানে ঠেলছিস, আচ্ছা বুঝতে পারছিস তো, ঠেলছিস মানে মনে হচ্ছে তো ঠেলছিস বলে, হ্যাঁ স্যার। আর এটা টানছিস। এবার কি করব আমি, দুটো জাস্ট একটা ভিজুয়াল ডায়াগ্রাম আঁকবো, আমি কিরকম আঁকবো, যেটা আগের পেজে আমি এঁকেছিলাম এরকম টাইপের আঁকবো একটা, তো যদি বুঝতে না পারিস বলিস আমাকে। যখন ঠেলছিস তখন মনে হচ্ছে নাকি এরকম টাইপের, হ্যাঁ। এই যে এখানে মাটি আছে, এই দিকটা ওয়াই, এই দিকটা এক্স, তুই ঠেলছিস মানে এরকম একটা তুই পজিশন থেকে এরকম ঠেলছিস, আর যখন টানছিস একই রকম ছবি। দেখ টানছিস মানে দেখ আমি উপরে দিয়ে করেছি, কারণ এই যে বুঝতে পেরেছিস নিচে দিকে টানছিস তুই, আর ঠেলছিস মানে দেখ তার বলটা কোন দিকে হবে, ঠেলছিস মানে কি এ হবে, মানে এটা টেনে নিয়ে যাচ্ছিস। আচ্ছা এইটা তাহলে একটু ভালো বল, মানে কি বলবো, ঠিকই আছে এরকম থাক, এটা তুই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিস, তাহলে ঠেলে ঠেলে নিয়ে গেলে কি হয়, যখন তুই ঠেলছিস ওপরের ছবিটাতে কি হয়, ধর তুই ও আর যে দিকটা আছে, আমি ও আর, এটা ও এটা আর, এই ও আর অভিমুখে তুই বল প্রয়োগ করছিস। এবারে কারণ তোকে ঠেলতে হলে তো ঠেলতে হবে না একটা জায়গার দিকে, তুই ও আর দিকে ধর ঠেলছিস, এবার যখন তুই ঠেলছিস তখন বুঝতেই পারছিস এইটা যদি তুই লব্ধি হয়, এটা যদি লব্ধি হয় সেই লব্ধিটাকে তুই দুটো ভাগে ভাঙতে পারবি, একটা হচ্ছে এক্স এর দিকে, একটা হচ্ছে ওয়াই এর দিকে, যেটা আমি এখানে এঁকেছিলাম দেখ, যদি এইটা লব্ধি হয়, দেখ এইটা যদি লব্ধি হয়, এই লব্ধিটাকে তুই দুটো ভাগ ভাঙতে পারবি, দেখ মনে হচ্ছে একটা এর দিকে টানছে আর একটা বির দিকে টানছে, একই জিনিস। এইটা যদি লব্ধি হয়, ধর এটা সি ধরে নে, এটা ও ধরে নে, ও সিটা যদি লব্ধি হয়, তাহলে সেই লব্ধিটাকে তুই ভাবতে পারিস যেন দুজন দুদিকে টানছে, একটা হচ্ছে ও এর দিকে এক্স অ্যাক্সিসের দিকে, একটা ওবির দিকে ওয়াই অক্ষের দিকে, দেখ মনে হচ্ছে না, মানে উল্টে দিয়েছি জাস্ট, আমি প্রথমে বলেছিলাম এ একদিকে টানছে বি একদিকে টানছে, তাহলে লব্ধি হবে সি, তাহলে তো আমি এটাও বলতে পারি সি যদি লব্ধি হয় তাহলে আমার মনে হচ্ছে এ এর দিকে টানছে বি বি এর দিকে টানছে, তাই না, একই রকম জিনিস, মানে জাস্ট উল্টে দিয়েছি জিনিসটাকে, সেটাই বলেছি দেখ, এখানে ও আর যদি লব্ধি হয়, এই যে ও আর যদি লব্ধি হয়, তাহলে মনে হচ্ছে কি যেন ভূমির সমান্তরালে ও এক্স যেটা আছে এক্স অ্যাক্সিসের দিকে একটা টানছে, আবার ওয়াই অ্যাক্সিসের দিকে একটা টানছে, মনে হচ্ছে না একই জিনিস, উল্টে দিয়েছি জাস্ট। তাহলে এবারে ভাব ও এক্স, ও এক্স যেটা আছে এই দিকে যেটা আছে, এই দিকে যেটা আছে, এর কাজ কি, এই বরাবর যে বলটা থাকবে তার কাজ কি, ওই রোলারটাকে গতিশীল করা, তাই না, কারণ রোলার গতিশীল হলে কোন দিকে হবে, এই দিকে তো যাবে না, মানে এক্স এর দিকেই তো যাবে, বা এই দিকে টানলে এই দিকে হবে, গেলে কোন দিকে যাবে, এক্স এর দিকেই তো যাবে। তুই ধর কোন একটা ফুটবল মারছিস বা কিছু একটা করছিস, ধর মাউস সরাচ্ছিস পেন সরাচ্ছিস, তাহলে তো সবসময় এক্স এর দিকেই যাবে, তো মানে মাটির ওপরেই তো গড়াগড়ি খাবে না, সেটা ওপর নিচে তো যাবে না, সেটা বলছি আমি। তাহলে কি হবে, ও এক্স বরাবর যেটা আছে সেটা কি করবে, রোলারটাকে গতিশীল করার কাজ করবে, আর ও ওয়াই বরাবর যেটা আছে সে কি করবে, ওই রোলারটার ভর বাড়ানোর চেষ্টা করবে, ওজন বাড়ানোর চেষ্টা করবে, ভর তো বাড়বে না, ভার মানে ওজন বাড়ানোর চেষ্টা করবে। কারণ কি, ও এর কাজ কি, কারণ মনে হচ্ছে দেখ এই ও আই যে বলটা আছে, বলটা মনে হচ্ছে না রোলারটাকে টেনে ধরে রেখেছে এরকম এইদিকে, দেখ সেই জিনিসটা মনে হচ্ছে না, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা কর, মধ্যে অনেক কিছু আছে, যেটা বললাম এতক্ষণ এইটা এটি হচ্ছে মানে একটা এই অ্যাপ্লিকেশন, ও এক্স বরাবর যে তোর বলটা আছে ও আর বরাবর,
এবারে লব্ধি ওয়ার বরাবর আছে, মানে আমি ভাবতে পারি যেন এক্স অ্যাক্সিসের দিকে একটা বল আছে, ওয়াই অক্ষের দিকে একটা বল আছে। এক্স অক্ষের দিকে যেই বলটা থাকবে তার কাজ কি, সবসময় রোলারটাকে গতিশীল করার চেষ্টা করা। আর ওয়াই এর দিকে যেই বলটা আছে সেই বলটার কাজ কি হবে, ওই রোলারটার ওজন বৃদ্ধি করা, এটা ঠেলার সময়। আচ্ছা টানার সময় কি হয়, টানার সময় বলটা তো উপরের দিকে থাকবে না, তুই টানছিস, দেখ তোর মনে মনে মানে ভাব একবার, নিজে একবার ভিজুয়ালাইজ কর, জিনিসটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিস, তখন কি হবে, তুই টানলে কি হবে, বলটা উপরের দিকে থাকে, তখন কি হবে, তো একই জিনিস হবে, একই জিনিস। লব্ধি বল যদি এটা হয় ও আর, তখন কি হবে, সেম জিনিস মনে হবে, মনে হবে এক্স অ্যাক্সিসের দিকে একটা বল আছে, ওয়াই অক্ষের দিকে একটা বল আছে। এক্স অক্ষের দিকে যেই বলটা আছে সেই বলটার কাজ কি হবে, রোলারটাকে গতিশীল করা। আর ওয়াই এর দিকে যে বলটা আছে তার কাজ কি হবে, রোলারটার ওজনকে হালকা করা। কারণ ভাব, ঠেলার সময় ছিল ওয়াই অ্যাক্সিসটা বা ওয়াই অক্ষের দিকে যে বলটা সেটা নিচের দিকে, টানার সময় ওয়াই অক্ষের দিকে যে বলটা সেটা ওপর দিকে। তাহলে একটা রোলারকে কেউ যদি নিচের দিকে টেনে, মানে মনে হচ্ছে তোর, মনে হচ্ছে অ্যাকচুয়ালি, যদি কেউ নিচের দিকে টেনে ধরে রাখে তাহলে কি হবে, রোলারটাকে সরানো অনেকটা ডিফিকাল্ট বা কঠিন। কিন্তু যদি তোর মনে হয় যে কেউ উপরে রোলারটাকে কি হচ্ছে উপর দিকে ধরে আছে, মানে কোনো মনে হচ্ছে গতিই নেই, মানে কেউ টেনে রাখছে না আর কি, তখন তাহলে রোলারকে গতিশীল করা অনেকটা চাপ হয়ে যাবে। তাহলে সামথিংটা ভাবনা করা যে কি বলবো, একটা ফুটবল ধর, তুই একটা ফুটবলকে মানে কিক করবি, ধর মনে হচ্ছে তোর কি, ওই ফুটবলটাকে কেউ একটা নিচের থেকে টেনে ধরে রাখছে, আর তুই থোড়ি না মারতে পারবি, সরবে না। আবার ধর মনে কর ওই ফুটবলটা মানে কেউ ধরে রাখছে না বা হালকা হয়ে আছে, তখন ইজিলি সরে যাবে, একই জিনিস। তাহলে ঠেলার সময় কি হচ্ছে, আমি আরেকবার বলছি, ঠেলা টানার সময় কি হচ্ছে, ঠেলার সময় কি হচ্ছে, ওভার অভিমুখে যে বলটা আছে, লব্ধি বলটা আমি ধরতে পারি এক্স এর দিকে একটা আছে, ওয়াই এর দিকে একটা বল আছে, যা লব্ধি বল আছে এইদিকে। কেন তো বুঝতেই পেরেছিস, এইদিকে একটা বল টানলে, এইদিকে একটা বল যদি টানে, তাহলে লব্ধি বলটা এইদিকে হবে। এক্স অ্যাক্সিসের দিকে যেই বলটা আছে সেটার কাজ রোলারকে গতিশীল করা, ওয়াই অক্ষের দিকে যে বলটা আছে তার কাজ কি, রোলারটাকে, রোলারের ওজনটাকে বাড়িয়ে দেওয়া। কারণ হচ্ছে কি, মনে হচ্ছে ওয়াই অক্ষের দিকে যেই বলটা আছে সেই বলটা রোলারটাকে নিচের দিকে টেনে রেখেছে, সেই জন্য কি রোলারটার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে। টানার সময় কি ঘটছে না, টানার সময় লব্ধি বলটা ওপরের দিকে, সেই জন্য মনে হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে যে বলটা আছে সেই বলটা কি হচ্ছে, ওর ওজনটাকে কমিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আর এক্স এর কাজ তো একই, রোলারটাকে গতিশীল করা। তাহলে যখন ওজনটা কম হবে গতিশীল ইজিলি হবে, যখন ওজনটা বেশি হবে গতিশীল ইজিলি হবে না। সেই জন্য ঠেলার থেকে কোনো, রোলার তো একটা জাস্ট এক্সাম্পল, কোনো জিনিস, যে কোনো জিনিস ঠেলার থেকে টানা বেশি ভালো, মানে বেশি সুবিধা আর কি, ভালো মানে কি ইজি হয়, শক্তি কম খরচ করতে হয়, তোকে বল কম প্রয়োগ করতে হবে, সেই জন্য ঠেলা অপেক্ষা টানা ইজি। তো কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর সেটা তো হোমওয়ার্ক আমি একটা দিয়েই ছিল তোদেরকে, একটা হোমওয়ার্ক, এটা তো করতেই হবে তোদেরকে। আচ্ছা কোশ্চেন যেটা ছিল, যে এইখানে তো ছিল না, এগুলো তো আগের দিনের শুধু অঙ্ক করিয়েছিলাম। কোশ্চেন নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র। 2 নম্বর কোশ্চেন, বল কাকে বলে এগুলো পড়ে না, সামন্তরিক সূত্র। 3 নম্বর, রুলারকে ঠেলা অপেক্ষা
টানা সহজ কেন? হলো এই কোশ্চেন গুলোই। এবারে এই শুধু এই কোশ্চেন গুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, প্রথম গতিসূত্রের মধ্যে অনেক কিছু আছে, সামান্তরিক সূত্রের মধ্যে অনেক কিছু আছে, অঙ্ক যে করালাম প্রথমে একটা বা দুটো অঙ্ক করালাম, ওখান থেকে তো অঙ্ক আসবেই, ধরে নে 100% আসবে। আচ্ছা এখান থেকে দেখ তোর একটা জিনিস দেখাচ্ছি, দেখ এটা তো হয়ে গেল, মানে হয়ে গেল, মানে কোশ্চেন শেষ। আর একটা কোশ্চেন যেটা হয় অনেক সময়, জানি না তোরা, দেখ যখন পাখি আকাশে ওড়ে, দেখ ভাব পাখি যখন আকাশে ওড়ে, পাখি তো আমি আঁকতে পারছি না এখানে, যাই হোক কিরকম আঁকবো পাখি? আচ্ছা এটা এঁকেছিলাম, 7 দিয়ে একটা পাখি এঁকেছিলাম, দারুণ হয়ে গেছে পাখি, হ্যাঁ। যাই হোক আমি পাখির ডানাটা আঁকতে পারছি না। কম্পিউটার পাখি। হ্যাঁ কি পাখি? দারুণ হয়ে গেছে পাখি। যাই হোক পাখিটা এবারে ভাব, পাখি যখন আকাশে ওড়ে, পাখি যখন আকাশে ওড়ে তখন তো নিজের মানে বেশিরভাগই দেখেছিস যে ওই যে ডানা দিয়ে এরকম বাতাসটাকে ঝাপটা কাটে এরকম, যে এর মতো, তাই না? যখন পাখি আকাশে ওড়ে, তারপর একটু পর আবার না করেও আকাশে উঠতে পারে। যাই হোক আমি মেন যেটা বলতে যাচ্ছি, তাহলে এই পাশে একটা পাখনা থাকে, আর এই পাশে ওই পাশে একটা পাখনা থাকে, আমি সেটা আঁকতে পারছি না। যাই হোক মানে হ্যাঁ স্যার বুঝতে পারছি, তুমি বুঝতে বলুন। পারছিস তো? হ্যাঁ হ্যাঁ এরকম এবারে এইখানে ধর কোনো একটা পাখির মাথা আছে, তো কি করে পাখিটা এরকম হ্যাঁ হ্যাঁ ঝাপটা কেটে কি করে পাখিটা উঠতে থাকে। এবারে ভাব পাখিটা যখন ঝাপটা কাটছে তখন মনে কর মানে দুটা পাখনা আছে তোর পাখিটার, সেই যখন এপাশে একটা বল প্রয়োগ করছে এটা দিয়ে, এপাশে একটা বল প্রয়োগ করছে এটা দিয়ে, তো মনে হচ্ছে না কি, দেখ যখন এটা বল প্রয়োগ করছে এরকম টাইপের একটা বল প্রয়োগ করছে এটা, আবার এই যখন পাখনাটা বল প্রয়োগ করছে এরকম একটা পাখনা বল প্রয়োগ করছে। এবারে ভাব, যদি আমি নিউটনের তৃতীয় গতিসূত্র যদি পড়াইনি এখনো, তৃতীয় গতিসূত্রে একটা জিনিস আছে, প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে আমি যদি বায়ুর উপরে নিচে একটা ঝাপটা দেই, বায়ু কি করবে, আমাকে ওপরের দিকে একটা ঝাপটা দেবে, বোঝা গেল? মানে দেখ হ্যাঁ স্যার। তোরা কখনো দেখেছিস কি, তোরা জলে কখনো মেরেছিস? ধর একটা পুকুরে জল আছে, জলের উপর হাত দিয়ে কখনো হাতে চেটো দিয়ে মেরেছিস কখনো? দেখবি হাতে প্রচুর লাগে। হ্যাঁ স্যার। হ্যাঁ বিশাল জোর লাগে। তার স্যার কারণ বিশাল একটাই, জোরে লাগে। তার কারণটা কি, তুই জলটাকে তো মেরেছিস, জলকে মারার সঙ্গে সঙ্গে জলটাও কি করে তোকে একটা প্রতিক্রিয়া দিয়েছে, সমান প্রতিক্রিয়া দিয়েছে। মানে তুই জলকে যেভাবে মেরেছিস, যতটা এ দিয়ে মেরেছিস, জলও তোকে ততটা এ দিয়ে মেরেছিস, এই জন্য তোর হাতে লাগে। একই রকম জিনিস, আমি এটা পরে আরো বলবো ভালো করে, আমি জাস্ট মানে আজকের এই সামন্তরিকের জন্য তোদের জাস্ট বলছি আর কি। তাহলে পাখিটাও কি করে, এই পাশে একটা বল প্রয়োগ করলো, এই পাশে একটা বল প্রয়োগ করলো। এবারে মনে কর মানে বল প্রয়োগ করলো, তাহলে কি হচ্ছে, একটা বল এ পাশে, একটা বল ও পাশে, এটা বায়ু দিচ্ছে, তাই না? বললাম কি নিচের দিকে কি করলে বায়ু কি দেবে, ওপরের দিকে, তাহলে বায়ু কি হচ্ছে এই দিকে। তাহলে একটা বল যাচ্ছে এই দিকে, আমি এ ধরলাম, একটা বল যাচ্ছে বি দিকে। তাহলে এবার ভাব তোরা পাখিটা কোন দিকে উঠবে, এইরকম দিকে উঠবে নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। লব্ধি বল, একই জিনিস, লব্ধি বল। সেই জন্যই পাখিরা কি করে, ডানার সাহায্যে যেরকম দিতে চায়। এবার ধর ওর মনে করছে আমি একটু বাঁকবো, তখন বুঝতেই পারছিস এটা এরকম বল না দিয়ে একটু এরকম বল দিয়ে দিল, বা একটু এরকম বল দিয়ে দিল, সেটা তাদের উপর মানে ওরা ওরকম ভাবেই সংযোজিত হয়ে গেছে আর কি, বুঝা গেল? এই একই জিনিসের সাহায্যে পাখিগুলো আকাশে উঠতে পারে, বিভিন্ন ভাবে বল দিয়ে, বিভিন্ন দিকে বল দিয়ে, যে দিকে ইচ্ছা যেতে পারে। এরকম ভাবেই পাখিরা তাদেরকে নিজের ভাবে সংযোজিত করেছে, সংযোজন করেছে, যেদিকে ইচ্ছা উঠতে পারে। যেমন এখানে বললাম, যদি এই দিকে ক্রিয়া করে, এই দিকে ক্রিয়া করে, তাহলে এই দিক বরাবরও উঠতে পারবে, একই রকম। তাহলে আজকে এতটাই থাক, অনেক কিছু পড়ানো হয়েছে, 3টে ক্লাস হয়ে গেছে, 3টে ক্লাসে অনেক কিছু ডিটেলস আছে। যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকিস ভিডিও দেখে নিতে পারিস। আমি আবার বলছি অনেক মানে অনেকটাই হয়ে গেছে আর কি, শেষের দিকে চলে এসেছে চ্যাপ্টার। তো আজকে এতটাই থাক, আজকে কিন্তু অনেক কিছু বললাম আমি মানে অনেক কিছু জিনিস, কারণ প্রথম দিকে আমি এখানে যতটা বলেছি অতটা কিন্তু ভিডিওতে অতটা আমি করিনি, মানে কেটে দিয়েছি একটুখানি। আর সেটা দেখলে বুঝতে পারছি যতটা আছে ওটাই এনাফ।